ডিজায়ার আনলিস্ট লেখিকা সাবিলা সাবি পর্ব ২৯। মেক্সিকোর আকাশে ভোরের রক্তিম আভা তখনও পুরোপুরি কাটেনি। প্রকৃতির বুকে এক অদ্ভুত গুমট অস্থিরতা বিরাজ করছে, যা দেখে আসন্ন কোনো ঝড়ের পূর্বাভাস স্পষ্ট বোঝা যায়। ঘড়ির কাঁটা তখন ঠিক সকাল ৭টার ঘরে। ফারহান তার স্বভাবজাত কঠোরতা নিয়ে লুসিয়ার ঘরের দরজা ঠেলে ভেতরে পা রাখল। কক্ষের অন্দরে তখনও স্নিগ্ধ এক শান্তিতে আচ্ছন্ন। বিছানায় লুসিয়া অঘরে ঘুমাচ্ছে। বাইরের জগতের হাহাকার বা অস্থিরতা তাকে স্পর্শ করতে পারেনি। ফারহান এক মুহূর্তে স্থির হয়ে লুসিয়ার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে রইল। পরক্ষণেই তার চোয়াল শক্ত হয়ে উঠল। পাশ থেকে কাঁচের গ্লাসটা তুলে নিয়ে কোনো দ্বিধা ছাড়াই সবটুকু পানি লুসিয়ার মুখে ঢেলে দিল সে। তপ্ত ঘুমের মাঝে হিমশীতল জলের অপ্রত্যাশিত স্পর্শে লুসিয়া বিষম খেয়ে ধরফরিয়ে জেগে উঠল। তার বুকের ধুকপুকুনি তীব্র হচ্ছে, চোখ দুটো বিস্ময় বিদীর্ণ। সামনে ফারহানকে নির্লিপ্ত পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে লুসিয়ার ভেতরটা রাগে জ্বলে উঠল। লুসিয়া তীব্র চিৎকারে বলল, হোয়াট দ্য হেল ইজ দিস? ফারহান, তোমার স্পর্ধা হয় কি করে আমার ঘুমে এভাবে ব্যাঘাত ঘটানোর? ফারহান হাতের গ্লাসটা পাশের টেবিলের উপর সশব্দে নামিয়ে রাখলো। তার দৃষ্টি তখন বরফের মতোই শীতল। ফারহান নিচু কিন্তু তীক্ষ্ণ স্বরে বলল, এটা তোমার আয়েশি রাজপ্রাসাদ নয় লুসিয়া, এটা আমার ফ্ল্যাট। এখানে সূর্য ওঠে আমার নির্দেশে, দিন চলে আমার নিয়মে। সকাল হয়ে গেছে, উঠে পড়ো, আমাকে এখনই বের হতে হবে। লুসিয়া ক্ষিপ্ত হয়ে পাশের দেয়াল ঘড়ির দিকে তাকালো। ঘুমের রেশ তখনও তার দু চোখে মেখে আছে। মাত্র ৭টা বাজে ফারহান, এখনও তো ভালো করে ভোরও হয়নি। তুমি কি কাণ্ডজ্ঞান হারিয়ে ফেললে? ফারহান ঠোঁটের কোণে বিদ্রূপের হাসি ফুটিয়ে বলল, ৭টা মানে ভোর নয়, ওটা সকাল। তোমার মতো আয়েশি নবাবজাদিরা হয়তো দিন দুপুরে জাগতে অভ্যস্ত, কিন্তু আমার কাছে প্রতিটি সেকেন্ড দামি হিরে জহরতের চেয়েও মূল্যবান। আমার দেরি হয়ে গেছে অলরেডি। ফারহান আলমারি থেকে লুসিয়ার শাড়িটা বের করে অবহেলার সাথে তার দিকে ছুড়ে দিল। তর্ক করে সময় নষ্ট করার বিলাসিতা আমার নেই। দ্রুত তৈরি হয়ে নাও, তোমার নিজের পোশাক পরে এখনই রেডি হও। লুসিয়ার আগে ফুঁসতে ফুঁসতে শাড়িটা তুলে নিল। ফারহানের এই অনমনীয় আর আধিপত্য বিস্তারকারী স্বভাবের কাছে সে বারবার নিজেকে বড় অসহায় বোধ করে। ফারহানের চোখের গভীরতা আজ অন্য কথা বলছে। সেখানে এক অস্থির তারা লক্ষ্য করা যাচ্ছে, যা দেখে মনে হয় কোনো ভয়ঙ্কর ধ্বংসলীলার আগে নিজেকে শেষবারের মতো ঝালিয়ে নিচ্ছে সে। লুসিয়া রাতে সেই শাড়িটা কোনো মতে গায়ে জড়িয়ে ঘর থেকে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে পা রাখতেই নাকে এলো কড়া মশলার ঘ্রাণ। অবাক হয়ে দেখল ফারহান অত্যন্ত দক্ষ হাতে কিচেনে রুটি বেলছে, অন্য পাশে নিপুণ হাতে সবজি কাটছে সে। পাশের চুলায় চায়ের পানি টকবক করে ফুটছে। লুসিয়া কিছুটা বিস্ময় আর মুগ্ধতা নিয়ে এগিয়ে এলো। সে বলল, বাহ, তুমি রান্নাও করতে পারো, এমনকি রুটি বানাতেও জানো দেখছি। ফারহান ওর দিকে না তাকিয়ে সবজি কাটায় মন দিল। হাতের ক্ষিপ্ততা দেখে বোঝা যাচ্ছে এটি তার দীর্ঘদিনের অভ্যাস। ফারহান ঠান্ডা গলায় জবাব দিল, কেন, সবাইকে কি তোমার মতো অকর্মা মনে হয়? আমি ছেলে হয়েও নিজের সব কাজ করতে পারি, আর তুমি তো মেয়ে হয়েও সাধারণ একটা ডিম ভাজতে পারবে কিনা সন্দেহ। লুসিয়া এবার আর তর্কে জড়ালো না। ক্লান্ত পায়ে কিচেনের পাশের সোফাটায় ধপ করে বসে পড়ল সে। আর্জি জানালো, আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, আমাকে এক কাপ কফি বানিয়ে দাও না প্লিজ, মাথাটা বড্ড ধরেছে। ফারহান জানালো, এখানে কফি নেই, আমি কফি খাই না, অপছন্দ করি। আমি আদা তুলসী দিয়ে কড়া লিকারের চা খাই, সেটা খেলে খাও, না হলে পানি খাও। লুসিয়া একটু অবাক হলো। আদা আর তুলসী দিয়ে চা? আভিজাত্যে বড় হওয়া মেয়েটা কোনোদিন এমন চায়ের স্বাদ নেয়নি। কৌতূহলী হয়ে সে বলল, আমি কখনো এমন চা খাইনি। আচ্ছা দাও, আজ খেয়েই দেখি। ফারহান নিঃশব্দে দুটো কাপে গাঢ় রঙের চা ঢাললো। এক কাপ লুসিয়ার দিকে এগিয়ে দিয়ে সে আবার সবজি কাটতে শুরু করলো। লুসিয়া এক হাতে কাপটা ধরলো, তবে তার দৃষ্টি চায়ের দিকে নেই। সে তাকিয়ে আছে ফারহানের দিকে। ফারহানের এই ঘরোয়া রূপটা ওর কাছে একদম নতুন। মনে মনে ভাবলো, ছেলেটা তো একদম পারফেক্ট হাজব্যান্ড ম্যাটেরিয়াল। কঠোর স্বভাবের আড়ালে এমন যত্নশীল একটা দিক আছে যা ওর ধারণার বাইরে ছিল। মুগ্ধ চোখে তাকিয়ে থেকে লুসিয়া চায়ের কাপে একটা বড় চুমুক দিল। মুহূর্তে সেই মুগ্ধতা উধাও হয়ে মুখটা কুঁচকে গেল তার। তীব্র আদা আর তুলসীর কড়া স্বাদে জিভটা জ্বলে উঠল। মুখ বিকৃত করে লুসিয়া বলল, উখ, এটা কি বানিয়েছে ফারহান? এর চেয়ে তেতো ওষুধ খাওয়া ভালো। ফারহান এক পলক ওর দিকে তাকিয়ে আবার কাজে মন দিল। লুসিয়া কাপটা সরিয়ে রেখে বাঁকা চোখে তাকিয়ে বলল, এখন বুঝলাম তোমার ব্যবহার কেন এমন রুক্ষ আর তেতেও। সারাদিন যদি এই বৃষ্টি চা পেটে যায় তবে মেজাজ তো খিটখিটে হবেই। একদম এই চায়ের মতোই কড়া আর অসহ্য তুমি। ফারহান এবার একটা কুটিল হাসি হাসলো। সবজি কাটা থামিয়ে সে লুসিয়ার দিকে তাকিয়ে বলল, অসহ্য মনে হলে ছেড়ে দাও,
তবে মনে রেখো লুসিয়া, এই তেতো চা যেমন শরীরের রোগ সারে, আমার এই কড়া ব্যবহারও তোমার মতো বিগড়ে যাওয়া মেয়েদের সোজা করতে বেশ কাজে দেয়। অবশেষে সকালের নাস্তা শেষ করে ফারহান যখন জ্যাকেটটা গায়ে জড়িয়ে বের হওয়ার জন্য দরজার দিকে পা বাড়ালো, ঠিক তখনই লুসিয়ার ডাক তাকে থামিয়ে দিল। ফারহান ফারহান ঘুরে দাঁড়ালো, তার চোখে মুখে একরাশ বিরক্তি আর তাড়া। কিন্তু লুসিয়া দমে যাওয়ার পাত্রী নয়, সে ফারহানের খুব কাছে এসে দাঁড়ালো। তার দু চোখে আজ অনেক না বলা প্রশ্নের ভিড়। লুসিয়া ধীর স্বরে বলল, আমি জানি তুমি আমার ব্যাপারে ভাবো, তুমি সবকিছু লুকিয়ে রাখতে পছন্দ করো ঠিকই, কিন্তু কিছু জিনিস মনে চেপে রাখার চেয়ে বলে দেওয়া ভালো। তুমি তো জানোই আমি তোমাকে চাই, তাহলে আমাকে মেনে নিতে তোমার সমস্যা কোথায়? ফারহান একটা দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমি তোমাকে কতবার বলেছি লুসিয়া, আমি তোমাকে ভালোবাসি না, আর কোনোদিন বাসতে পারবও না। এই নাটক বন্ধ করো। লুসিয়া এবার রাগে ফেটে পড়ল। সে ফারহানের মুখোমুখি দাঁড়িয়ে তীক্ষ্ণ গলায় বলল, বাসো না তাই বুঝি? তাহলে তোমার মোবাইলের স্ক্রিন পেপারে আমার ছবি কেন রেখেছ? ফারহান কিছুটা অপ্রস্তুত হলো, পরক্ষণে নিজেকে সামলে নিল। সে ভ্রুকুচকে প্রশ্ন করল, কোন ছবি? কি আবোল তাবোল বকছো? লুসিয়া জেদ নিয়ে বলল, কেন, ওই যে খয়েরি শাড়ি পরা ছবিটা, যেটা সেদিন আমি তোমাকে পাঠিয়েছিলাম, ওটা তোমার ফোনের ওয়ালপেপারে কেন? ফারহান একটা উপহাসের হাসি আসলো, পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনটা একবার দেখে নিয়ে বলল, ওটা দেখে তুমি কিভাবে নিশ্চিত হলে যে ওটা তুমি? ওখানে কি তোমার চেহারা দেখা যাচ্ছে? ওটা আমি পিন্টারেস্ট থেকে নামিয়েছি, স্রেফ একটা সাধারণ ছবি। লুসিয়া এবার অবজ্ঞার হাসি আসলো। ফারহানের চোখে চোখ রেখে সে ফিসফিস করে বলল, ফারহান, আমার ঠোঁট, আমার কোমর আর আমার বডি পার্ট আমার চেয়ে বেশি তুমি চেনো না। ওটা যে আমার ছবি সেটা আমি এক পলকেই বুঝেছি। এত লুকোচুরি কিসের? কেন স্বীকার করছো না যে তুমি আমার নেশায় পড়েছো? ফারহানের চোয়াল শক্ত হয়ে এলো। সে এক ঝটকায় লুসিয়ার হাতটা ধরে তাকে নিজের থেকে দূরে সরিয়ে দিল। তার কণ্ঠস্বর এখন বরফের মতো শীতল। ফারহান কঠিন গলায় জানালো, লুসিয়া, আজকে শেষবারের মতো বলে দিচ্ছি, আমি তোমাকে আমার ছোট বোনের নজরে দেখি। আমার কাছে এলিনা আর তানভি যেমন, তুমিও ঠিক তেমন। তার বেশি কিছু না, কাল রাতে বৃষ্টির মধ্যে অ্যাপার্টমেন্টের নিচে ছিলে বলে দয়া হয়েছিল, তাই ঘরে আশ্রয় দিয়েছি বলে কি এখন মাথায় চড়ে বসবে? লুসিয়া স্তব্ধ হয়ে ফারহানের দিকে তাকিয়ে রইল। ফারহানের এই বোন সম্বোধনটা তার বুকে তপ্ত তীরের মতো বিঁধল। ফারহান তার চোখের দিকে আর না তাকিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। দরজাটা সজোরে শব্দ হওয়ার শব্দে লুসিয়ার পুরো শরীরটা একবার কেঁপে উঠল। সে বুঝতে পারছে ফারহান চরম মিথ্যা বলছে, কিন্তু ফারহান কেন এই দুর্ভেদ্য দেওয়াল তুলে রাখছে সেটা এখন বড় রহস্য। ফারহান দ্রুত পায়ে অ্যাপার্টমেন্টের পার্কিং জোনে নেমে এলো। তার প্রতিটি পদক্ষেপে এক ধরনের অস্থিরতা থাকলেও বাইরে সে ছিল সম্পূর্ণ নির্বিকার। বাইকটা স্টার্ট দিয়ে সে যখন মূল ফটকের দিকে এগিয়ে যাচ্ছে, তখনই দেখলো লুসিয়া ধীর পায়ে বেরিয়ে আসছে। ওর অবয়বে এক ধরনের বিষণ্ণ আভিজাত্য ফুটে থাকলেও চোখের কোণে একটু আগে সে অভিমান তখনও স্পষ্ট। ফারহান বাইকটা ওর সামনে এনে থামালো। হাতের বাড়তি হেলমেটটা লুসিয়ার দিকে বাড়িয়ে দিয়ে নির্লিপ্ত গলায় বলল, এটা পরে নাও, ওঠো, তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। লুসিয়া হেলমেটটার দিকে এক পলক তাকিয়েই দৃষ্টি সরিয়ে নিল। তার কণ্ঠে আজ কোনো অনুনয় নেই, কেবল আছে এক ধরনের শীতল প্রত্যাখ্যান। সে শান্ত স্বরে জানালো, প্রয়োজন নেই। কথাটা শেষ না হতে একটি কালো মার্সিডিস ওদের সামনে এসে দাঁড়ালো। লুসিয়া ফারহানের চোখের দিকে সরাসরি তাকে পুনরায় বলল, আমার গাড়ি চলে এসেছে, তোমার দয়ার আর দরকার নেই। লুসিয়ার কোনো কথা না বাড়িয়ে গাড়ির পেছনের সিটে গিয়ে বসলো। গাড়িটি যখন ফারহানের পাশ দিয়ে চলে যাচ্ছিল, লুসিয়া জানালার কাছের ওপাশ থেকে একবার ফারহানের দিকে তাকালো। সেই চোখে ছিল এক অপার্থিব যন্ত্রণা, যা মুহূর্তের জন্য ফারহানের সেই কৃত্রিম নির্লিপ্ততাকে টলিয়ে দিল। গাড়িটা মোড় পার হয়ে দৃষ্টির আড়ালে চলে যেতেই ফারহান এক গভীর দীর্ঘশ্বাস ফেলল। রাস্তার ধুলোর মাঝে সে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মনের ভেতরে দ্বন্দ্বগুলো তখন ঠিক ওই ধুলোর মেঘের মতোই জমাট বাঁধছে। সে নিজেও জানে না কেন সেই মেয়েটিকে বারবার কাছে টেনেও আবার সজোরে দূরে ঠেলে দিচ্ছে। ফারহান আর সময় নষ্ট করল না। হেলমেটটা মাথায় গলিয়ে বাইকের গতি বাড়িয়ে সে শহরের ব্যস্ত রাস্তার ভিড়ে মিশে গেল। দুপুরের প্রখর রোদে মেক্সিকোর আকাশ পড়লেও ভিলা স্প্যারেঞ্জার অন্দরমহল তখন এক হিমশীতল স্তব্ধতায় ঢাকা। ঠিক যেন সেই মুহূর্তেই সব নিরাপত্তা বেষ্টনী চুরমার করে ভিলার ভেতর সদর দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো মেইলস্টর্ম। কোনো গার্ড তাকে বাধা দেওয়ার সাহস পায়নি, বরং তার উপস্থিতির আকস্মিকতায় সবাইকে পাথর করে দিয়েছিল। মেইলস্টর্মের এই দুঃসাহসিক আগমনে ভিলার প্রতিটি সদস্যের মনে হলো তারা কোনো এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের মুখোমুখি দাঁড়িয়ে আছেন। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ল এবং বাড়ির সবাই হলরুমে এসে জড়ো হলেন। বিশাল সেই কক্ষের ঠিক মাঝখানে মেইলস্টর্ম একা দাঁড়িয়ে।
তার শরীর নিশ্চল, মুখাবয়ব নির্বিকার, কিন্তু দু চোখে এক অজেয় আত্মবিশ্বাসের দীপ্তি। হলরুমের চারপাশে তখন লুসিয়া, মার্কো, জাভেনের বাবা মা এবং জাভেনের চাচা অর্থাৎ মার্কোর বাবা উপস্থিত। প্রত্যেকের চোখে মুখে বিস্ময় আর এক অজানা আতঙ্ক খেলা করছে। মেলস্ট্রোম কেন এসেছে সেই প্রশ্নের চেয়েও বড় হয়ে দেখা দিল অন্য এক জিজ্ঞাসা, এই দুর্ভেদ্য ভিলায় প্রবেশের স্পর্ধা সে পেল কোথায়? জাভেনের বাবা সাইম চৌধুরী চাপা গলায় গর্জে উঠলেন, মেইলস্টম, তুমি এখানে? এই স্পর্শটা তোমার হয় কি করে? মেইলস্টম সরাসরি কোনো উত্তর দিল না। তার তীক্ষ্ণ দৃষ্টি একবার পুরো হলরুমের সবার মুখের ওপর দিয়ে ঘুরে এলো। লুসিয়া ভয়ে মার্কোর হাতটা শক্ত করে চেপে ধরল। মার্কো দাঁতে দাঁত চেপে নিজের ক্ষোভ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। জাভেনের চাচার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। এই একজন মানুষের উপস্থিতি গোটা ভিলার শক্তিশালী ভিত্তিটাকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। পুরো হলরুমে তখন পিনপতন নীরবতা, কারো মুখে কোনো শব্দ নেই, কেবল শোনা যাচ্ছে মেলস্টোমের ভারী বুটের আওয়াজ আর উপস্থিত সবার দ্রুত হৃদস্পন্দন। মেলস্টোমের এই হঠাৎ আসার পেছনে যে কোনো মরণপণ পরিকল্পনা আছে তা বুঝতে কারো বাকি রইল না। মেলস্টোম এবার ধীরস্থির গলায় কথা বলে উঠল। তার প্রতিটি শব্দ ধারালো ছুরির মতো সবার কানে বিঁধল। সে জানালো, জাভিয়ান অ্যামেলিয়া চৌধুরী তার সবথেকে বড় সম্পদ তানবিকে কেড়ে নিয়েছে। বর্তমানে জাভিয়ান তাকে নিয়ে তার মায়ের সেই গোপন দুর্গে আত্মগোপন করে আছে। এই খবর শোনার পর হলরুমের পরিবেশ আরো গুমট হয়ে গেল। সবাই জানতেন তানভি বাংলাদেশে আছে, অথচ তাদের চোখের আড়ালে এত কিছু ঘটে গেল তা কেউ টেরই পায়নি। জাভিয়ানও কাউকে কিছু জানানোর প্রয়োজন বোধ করেনি। মেলস্টম অবজ্ঞার হাসি হেসে বলল, জাভিয়ানের সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না, কিন্তু নিয়তি ওকে আমার প্রতিপক্ষ বানিয়ে দিয়েছে। সহজ কথায়, আমরা এখন প্রেমের যুদ্ধে একে অপরের প্রতিদ্বন্দ্বী। আমি কেবল এটা বলতে এসেছি যে জাভিয়ানকে হাতের কাছে পেলে আমি ওকে শেষ করে দেব, কারণ ভালোবাসার যুদ্ধে সবকিছু বৈধ। জাভিনের বাবা হুঙ্কার দিয়ে বললেন, তোমার তানভীকে প্রয়োজন হলে তাকে নিয়ে যাও, কিন্তু আমার ছেলের গায়ে হাত দেওয়ার চেষ্টা করো না। পাশ থেকে জাভেনের মা কান্নায় ভেঙে পড়লেন। তিনি আক্ষেপ করে বললেন, এই মেয়েটা আমার ছেলের জীবনে অভিশাপ হয়ে এসেছে। এখন বুঝলাম ওর জন্যই আজ আমার ছেলের প্রাণ সংশয়। জাভেনের চাচা সাহিব চৌধুরী তখন এগিয়ে এসে কড়া গলায় বললেন, মেইলস্টম, তুমি জাভিনের কোনো ক্ষতি করবে না। মেইলস্টম এবার সাহিব চৌধুরীর দিকে এগিয়ে গেল। তার ঠোঁটে সেই রহস্যময় হাসি ফুটে উঠল, যার গভীরে লুকিয়ে আছে বহুদিনের জমাটবদ্ধ অভিমান। সে বলল, বা মিস্টার সাইদ চৌধুরী, জাভেনের জন্য আপনার এত দরদ, এত মায়া। মেইলস্টম এবার ধীর পায়ে শাম চৌধুরীর সামনে গিয়ে দাঁড়ালো। তার ঠোঁটের কোণে ঝুলে থাকা হাসিটা দেখতে ভয়ঙ্কর। শাইম চৌধুরী চোখের দিকে তাকিয়ে সে একদম নিচু স্বরে বলল, আপনার এই মায়া দেখে হাসি পাচ্ছে মিস্টার সাইম চৌধুরী। যে মানুষটা নিজের আরেকটা ছেলেকে কবরে পাঠিয়ে দিয়েছে, তিলে তিলে তাকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছে, তার মুখে অন্তত সন্তানের জন্য দরদ মানায় না। আপনি কেবল একজন ব্যর্থ বাবা নন, আপনি একজন খুনি। পুরো হলরুম তখন নিথর হয়ে গেল। সাইম চৌধুরীর চেহারা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেছে। তিনি সম্ভবত কল্পনাও করেননি যে তার সেই সবচেয়ে নিকৃষ্ট অতীত এভাবে সবার সামনে বলবে। মেলস্ট্রম এবার ঘুরে তাকালো মিসেস কার্গো চৌধুরীর দিকে। তার দৃষ্টিতে তখন তীব্র ঘৃণা। সে নির্লিপ্ত গলায় বলল, আর আপনি মা হওয়ার যোগ্যতা নিয়ে কি কখনো ভেবেছেন? দুধের বাচ্চা বাড়িতে একা ফেলে রেখে যে নারী সারা রাত ক্লাবে পার্টি করে বেড়ায়, তার মুখে আজ সন্তানের জন্য হাহাকার খুব বেমানান। আপনি মা নন, স্রেফ একজন স্বার্থপর নারী। মেলস্ট্রমের এক একটা কথা চাবুকের মতো সবার কানে বাজছিল। সে এবার মার্কোর দিকে এগিয়ে গেল। মার্কোর আগে কাঁপছে দেখে সে তাচ্ছিল্য করে বলল, মিস্টার সাইফ চৌধুরী, এই ছেলেই কি আপনার গর্ব? জাভেনের মান সম্মান ডুবানোর জন্য তো একাই যথেষ্ট। দিনরাত বইপত্র আর ইনোসেন্স নিয়ে পড়ে থাকা কি চৌধুরী বংশের ছেলেকে সাজে? আপনার রক্ত কি এতটাই দুর্বল হয়ে গেল? মেলস্ট্রমের এই তীক্ষ্ণ আক্রমণে মার্কো ফেটে পড়ার উপক্রম হলেও বড়দের সামনে মুখ খুলতে পারল না। ঠিক তখনই সাইফ চৌধুরী পাথরের মতো স্থির হয়ে কথা বলে উঠলেন। মেলস্ট্রমের চোখের ওপর দৃষ্টি রেখে তিনি অত্যন্ত শান্ত কিন্তু ভারী গলায় বললেন, আমার রক্ত দুর্বল কিনা সেটা তোমার চেয়ে ভালো আর কেউ জানে না মেলস্টম। নতুন করে আমাকে সেটা প্রমাণ করতে হবে না। সাহিব চৌধুরীর এই রহস্যময় কথাটি হলরুমের গার্ড আর সার্ভেন্টদের মাথায় ঢুকলো না, কিন্তু মেলস্টম এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তার নিষ্ঠুর হাসির আড়ালে যেন বহু পুরনো কোনো ক্ষোভ আর যন্ত্রণার ছায়া উকি দিয়ে গেল। গার্ড আর সার্ভেন্টরা কেবল বিভ্রান্ত হয়ে ওর মুখের দিকে তাকাতে লাগলো। তারা বুঝতে পারল না সাইফ চৌধুরী আর এই দুর্ধর্ষ অপরাধীর মধ্যে এমন কোনো গোপন ইতিহাস আছে যার কারণে মেলস্টমও কিছুটা থমকে গেল।
হলরুমের এক কোণে লুসিয়া তখন আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে। মেলস্ট্রম ধীরপদে ওর দিকে এগিয়ে আসতেই লুসিয়া এক অজানা আশঙ্কায় শিউরে উঠল। মানুষটা ধূসর চোখের মণি আর গালের সেই গভীর ক্ষতচিহ্ন লুসিয়ার ভেতরে ত্রাসের সৃষ্টি করেছিল। অদ্ভুত এক সৌন্দর্য ওর অবয়বে মিশে থাকলেও তা থেকে কেবল আতঙ্ক ছড়িয়ে পড়ছিল চারিদিকে। মেলস্ট্রম লুসিয়ার খুব কাছে এসে দাঁড়ালো। ওর কণ্ঠস্বর ছিল নিচু, কিন্তু তাতে এক ধরনের শাসন মেশানো। সে বলল, চৌধুরী বংশের মেয়ে হয়ে একটা ছেলের পেছনে এভাবে পড়ে থাকাটা কি তোমার ব্যক্তিত্বের সাথে যায়? বংশের মর্যাদা ক্ষুণ্ণ করছো তুমি। শোনো লুসিয়া, ছেলেদের পেছনে ছুটতে হয় না, বরং ছেলেদের নিজের প্রতি আসক্ত করতে হয়। লুসিয়া কোনো উত্তর দিতে পারল না। মেলস্ট্রম একটু থেমে পুনরায় বলল, তোমার ভাই জাভিনের দিকে তাকাও। যে ছেলে একসময় মেয়েদের সহ্য করতে পারতো না, সে আজ একজনের জন্য হন্যে হয়ে আছে। আর তুমি মেয়ে হয়ে একটা ছেলের জন্য নিজেকে বিলিয়ে দিচ্ছ। ওই ছেলেটাকে বাধ্য করো যাতে ও তোমার পেছনে ঘোরে, তুমি ওর পেছনে না। লুসিয়া নিঃশব্দে তাকিয়ে থাকলো। মেইলস্টোন ঠিক কোন দিকে ইঙ্গিত দিচ্ছে সেটা বুঝতে ওর বাকি রইল না। হঠাৎ মেইলস্টোন এক অদ্ভুত প্রস্তাব দিল। ও সরাসরি জিজ্ঞেস করল, ক্যান আই হাগ ইউ? ঠিক সেই মুহূর্তে মার্কো দ্রুতবেগে সেখানে এসে উপস্থিত হলো। ও লুসিয়ার হাতটা এক হ্যাঁচকা টানে নিজের দিকে সরিয়ে নিয়ে গর্জে উঠল। মার্কো বলল, আমার বোনের থেকে দূরে থাকো মেইলস্টোন, একদম সীমা অতিক্রম করবে না। মেলস্ট্রম একবিন্দু বিচলিত হলো না। ওর ঠোঁটে তাচ্ছিলের হাসি ফুটে উঠল। সে মার্কের চোখের দিকে তাকিয়ে বলল, তোর মতো ভীরুর কথায় আমি ভয় পাবো ভাবলি? আমি ওকে প্রশ্ন করেছি, তোকে নয়। কি হলো লুসিয়া, তোমার উত্তর কি? লুসিয়া কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে কি যেন চিন্তা করলো। তারপর সবাইকে অবাক করে দিয়ে ও ধীরে ধীরে মেলস্ট্রমের দিকে এগিয়ে গেল। মেলস্ট্রমের দীর্ঘদেহের সামনে লুসিয়াকে খুব ছোট দেখাচ্ছিল। ও নিঃসংকোচে মেলস্ট্রমের প্রশস্ত বুকের উপর মাথা ঠেকালো। মেলস্ট্রম তখন এক হাত দিয়ে লুসিয়াকে জড়িয়ে ধরে ওর কানের কাছে মুখ নিয়ে এলো। মেলস্ট্রম ফিসফিস করে বলল, ওর পেছনে তোমার আর যাওয়ার প্রয়োজন পড়বে না। ও নিজেই তোমার সন্ধানে আসবে, সেই ব্যবস্থা করো। এক কথা শেষ করেই মেলস্ট্রম কারো উত্তরের অপেক্ষা না করে ভিলা থেকে বেরিয়ে গেল। মেলস্ট্রম বেরিয়ে যাওয়ার পর পুরো হলরুমে এক ভয়াবহ নীরবতা জেঁকে বসল। সাইম চৌধুরী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন, যেন তার পায়ের তলা থেকে কেউ মাটি সরিয়ে নিয়েছে। লুসিয়া তখনও স্থির হয়ে ঘরের মাঝখানে দাঁড়িয়ে। ওর শরীরে মেলস্ট্রমের সেই শীতল আলিঙ্গনের রেশ লেগে আছে। সাইম চৌধুরী হঠাৎই বিকট শব্দে কাচের ফুলদানিটা মেঝেতে আছাড় মারলেন। ঝনঝন শব্দে নীরবতা ভেঙে চুরমার হয়ে গেল। তিনি দাঁতে দাঁত চেপে বললেন, এত বড় স্পর্ধা ওর! আমার বাড়িতে ঢুকে আমারই পরিবারের বীভৎস ইতিহাস শুনিয়ে গেল। আর তুমি লুসিয়া, তুমি ওই পশুর বুকে মাথা রাখলে কিভাবে? লুসিয়া কোনো উত্তর দিল না। তার দৃষ্টি মেঝের দিকে নিবদ্ধ। মার্কো তখন নিজের ভেতরে জ্বলতে থাকা ক্ষোভ দমানোর চেষ্টা করছিল। ও সাইম চৌধুরীর দিকে তাকিয়ে অত্যন্ত ধীর গলায় বলল, বড় আব্বু, এখন এসব বলে সময় নষ্ট করার মানে হয় না। মেইলস্ট্রম একা এখানে আসেনি, ও আমাদের মানসিক শক্তি ভেঙে দিতে এসেছে। ও জানে জাভিব্রো কোথায় আছে, কিন্তু সরাসরি আক্রমণ করার সাহস পাচ্ছে না বলেই এই নাটকটা করলো। শাহিন চৌধুরী অস্থির হয়ে পায়চারি করতে করতে বললেন, আমি এসব শুনতে চাই না মার্কো। জাভিয়ানকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। মেলস্ট্রম ওর ক্ষতি করার আগে আমাদের ওখানে পৌঁছানো দরকার। জাভিয়ানের মা তো কেঁদে ভাসিয়ে দিচ্ছে, ওদিকে জাভিয়ান ফোন ধরছে না। আমাদের বংশের একমাত্র প্রদীপ এভাবে নিভে যেতে দেব না। মার্কো পকেট থেকে ফোন বের করে দ্রুত কাউকে টেক্সট করলো। তারপর সে আত্মবিশ্বাসের সাথে বলল, চিন্তা করবে না, আমি আমার সোর্সদের কাজে লাগিয়েছি। জাভিব্রো যে গোপন দুর্গ ব্যবহার করছে সেটা শেষ প্রান্তের হদিশ আমি পেয়ে যাব। সে আর রায়হান নিশ্চয়ই কোনো বড় চাল চালছে। আমি এখনই বের হচ্ছি। সাইফ চৌধুরী এতক্ষণ চুপচাপ একপাশে দাঁড়িয়েছিলেন। তিনি হঠাৎই মার্কোর কাঁধে হাত রেখে বললেন, সাবধানে যাস বাবা। মেলস্ট্রম যতটা সামনে থাকে তার চেয়ে বেশি থাকে আড়ালে। ওর পরবর্তী পদক্ষেপ কী হতে পারে সেটা বোঝা বড় কঠিন। মার্কো কেবল একবার মাথা নেড়ে সায় দিল। তারপর লুসিয়ার দিকে এক পলক কড়া দৃষ্টিতে তাকিয়ে সে দ্রুত হলরুম ছেড়ে বেরিয়ে গেল। লুসিয়া তখনও সেখানে একা দাঁড়িয়ে ভাবছে মেলস্ট্রমের শেষ কথাটি, ও নিজেই তোমার পেছনে আসবে। কথাটার গূঢ় রহস্য ভেদ করতে গিয়ে লুসিয়ার শিরদাঁড়া দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে গেল। জাভিয়ান পর্দার আড়ালে থেকে এক মরণপণ লড়াইয়ের ছক কষে ফেলেছে। ওর প্রতিটি চাল অত্যন্ত হিসেবি পরিকল্পনা মতো নিজের সামনে থেকে মেলস্ট্রমকে ব্যস্ত রাখবে। আর সেই সুযোগে ভ্যালেরিয়া তানবিকে নিয়ে গোপন সুড়ঙ্গ দিয়ে দুর্গের সীমানা পার হবে। ভ্যালেরিয়া দ্রুত পায়ে তানবীর ঘরে ঢুকলো। ওর হাতে এক সেই টেকসই শর্ট আর ট্রাউজার। কোনো রকম ভূমিকা ছাড়াই ও তানবিকে পোশাকগুলো পরতে ইশারা করলো। তানবি কিছুটা হকচকিয়ে গিয়ে নিজের পরিহিত পোশাকের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আপা, এগুলো পরতে হবে কেন? আমি তো এসব পরিনি কখনো।
ভ্যালেরিয়া ক্ষিপ্ত হাতে তানভীর শার্টের কলারটা ঠিক করে দিতে দিতে গম্ভীর গলায় বলল, বিপদের মুখে অভ্যাস চলে না তানভি। এই পোশাক এখন তোর বর্ম। আগের বার যখন পালিয়েছিলি তোর এই ঝাঁঝরওয়ালা গ্রাউন্ডটাই তোকে বিপদে ফেলতে পারতো। একবার হোঁচট খেলে মেলস্ট্রমের লোক তোকে ওখানেই ধরে ফেলতো। তানভীর কোমরের বেল্টে টেনে শক্ত করতে করতে ভ্যালেরিয়া আবার বলল, আমাদের সুড়ঙ্গ দিয়ে নামতে হবে। পথটা খুব একটা সুবিধার নয়, স্যাঁতসেঁতে আর এবড়ো-থেবড়ো। সেখানে চলতে গেলে এই পোশাকই তোকে সাহায্য করবে। আর শোন, এটা পরে নে। ভ্যালেরিয়া তানভীর জামার নিচে একটা পাতলা ক্যাভলার ভেস্ট পরিয়ে দিল। এটি কেবল বুলেটের আঘাত নয়, সুড়ঙ্গের ধারালো পাথরের চোট থেকেও তানভীরকে বাঁচাবে। ভ্যালেরিয়া তানভীর কাঁধে হাত রেখে ওর চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকালো। ওর কণ্ঠে তখন এক অদ্ভুত শীতলতা। সে বলল, বাইরে জাভিয়ে নিজের জীবন বাজি রেখে স্রেফ তোর জন্য লড়ছে। ওর এই আত্মত্যাগ যেন বিফলে না যায়। নিজেকে শক্ত কর। আমাদের হাতে সময় একদম নেই। পোশাকের এই নতুন বাঁধন আর ভেস্টের ভারে তানভি এক অন্যরকম অস্বস্তি বোধ করলেও ওর মনে অদ্ভুত এক সাহস জন্ম নিল। চিরকাল গুটিয়ে থাকা মেয়েটা এই সামরিক পোশাকের আড়ালে ক্রমে এক লড়াকু মানসীতে রূপান্তরিত হতে শুরু করলো। ভ্যালেরিয়া যখন তানভিকে সুড়ঙ্গের পথে নিয়ে যাওয়ার জন্য তাড়া দিচ্ছিল, ঠিক তখনই তানভি হঠাৎ পাথর হয়ে দাঁড়িয়ে পড়ল। ওর দুচোখে তখন এক অবাধ্য ব্যাকুলতা। সে ভ্যালেরিয়ার হাতটা শক্ত করে আঁকড়ে ধরে ভাঙা গলায় বলে উঠল, আপা, জাভিয়ান কোথায়? আমি ওর সাথে একবার দেখা না করে এখান থেকে এক পাও নড়ব না। ওকে এই বিপদের মুখে ফেলে আমি এভাবে পালিয়ে যেতে পারবো না। ভ্যালেরিয়া তানভীর এই আকস্মিক অস্থিরতা দেখে ওর দুই কাঁধ চেপে ধরল। ওর কণ্ঠে এখন আর শুধু শাসনের সুর নেই, বরং এক ধরনের তীব্র সতর্কতা মিশে আছে। সে নিচু কিন্তু দৃঢ়স্বরে বলল, তানভি, বোঝার চেষ্টা কর। এখন আবেগ দেখানোর মতো একটা সেকেন্ডও আমাদের হাতে নেই। মেলস্টোম যে কোনো মুহূর্তেই দুর্গের দোরগোড়ায় আছড়ে পড়বে। জাভিয়ান ইচ্ছে করেই সামনে গিয়ে দাঁড়িয়েছে যাতে মেলস্টোমের পুরো নজর ওর উপর থাকে। ও ঢাল হয়ে দাঁড়িয়েছে শুধু তোকে নিরাপদে সরিয়ে নেওয়ার সুযোগ করে দিতে। তানভি চোখে জল চিকচিক করে উঠল। সে কিছু একটা বলতে চাইল, কিন্তু ভ্যালেরিয়া তাকে থামিয়ে দিয়ে পুনরায় বলল, জাভিয়ানের সামনে এখন যাওয়া মানেই ওকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। ও নিজের জীবন বাজি রেখেছে স্রেফ তোর জন্য। তুই যদি এখন ওর সামনে গিয়ে দাঁড়াস, তবে ওর মনোযোগ বিচ্যুত হবে, আর যুদ্ধের ময়দানে মনোযোগ হারানো মানেই মৃত্যু। ওকে ওর কাজটা করতে দাও তানভি। যদি ওকে সত্যি ভালোবাসিস তবে ওর এই ত্যাগের সম্মান রাখ। চল আমার সাথে। ভ্যালেরিয়ার এই অকাট্য যুক্তির সামনে তানভি নিস্তেজ হয়ে পড়লেও বুঝতে পারল এই মুহূর্তে ওর একগুঁয়েমি জাভিয়ানের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। বুকের ভেতর একদলা হাহাকার আর অনিশ্চয়তা চেপে নিয়ে সেই শেষবারের মতো শূন্য দরজার দিকে তাকালো। তারপর ধীর পায়ে সুড়ঙ্গের সেই অন্ধকার আর স্যাঁতসেঁতে পথে পা বাড়ালো। সুড়ঙ্গের সংকীর্ণ সিঁড়ি বেয়ে তানভি আর ভ্যালেরিয়া যখন নিচে নামছে, ঠিক তখনই বিপরীত দিক থেকে ঝড় গতিতে প্রবেশ করলো জাভিয়ান। ওর পরনে যুদ্ধের উপযোগী মিশমিশে কালো রঙের একটি প্র্যাকটিক্যাল কার্গো প্যান্ট এবং শরীরে লেপ্টে থাকা গাঢ় ধূসর কমব্যাট শার্ট। শার্টের হাতাগুলো কোনোই পর্যন্ত গোটানো, যার ফলে ওর হাতের পেশিগুলো টান টান উত্তেজনা স্পষ্ট বোঝা যাচ্ছে। কাঁধের ট্যাকটিক্যাল হোলস্টার আর কোমরের বেল্টে ঝোলানো রণসরঞ্জাম ওকে এই অন্ধকার সুড়ঙ্গে এক ভয়ঙ্কর লড়াকু যোদ্ধার রূপ দিয়েছে। ওর কপাল জমে থাকা বিন্দু বিন্দু ঘাম আর গলার স্ফীত শিরাগুলো বলে দিচ্ছিল ও কতটা যুদ্ধের উত্তেজনার মধ্যে দিয়ে এখানে এসে পৌঁছেছে। জাভিয়ানকে দেখা মাত্রই তানভি সমস্ত নিয়ম আর ভয়ের তোয়াক্কা ভুলে এক দৌড়ে ওর উপর আছড়ে পড়ল। কোনো কথা বলার সুযোগ না দিয়েই সে জাভিয়ানের গলা দুই হাত দিয়ে জাপটে ধরল। জাভিয়ান বেশ দীর্ঘদেহী হওয়ায় তানভীর পা দুটো মাটি ছেড়ে শূন্যে উঠে এলো। সে কেবল জাভিয়ানের গলা জড়িয়ে ওর শরীরের সাথে মিশে ঝুলে রইল। আবেগের এই প্রবল জোয়ারে তানভী নিজেকে জাভিয়ানের বলিষ্ঠ দেহের আশ্রয়ে সঁপে দিয়েছে। জাভিয়ান প্রথমে কিছুটা হকচকিয়ে গেলেও মুহূর্তেই নিজের শক্ত দুই হাতে তানভীর কোমর জাপটে ধরল। ওর ট্রাকটিক্যাল ভেস্টের শক্ত আবরণের ওপাশ থেকেও তানভীর দ্রুত হৃদস্পন্দন স্পষ্ট টের পাওয়া যাচ্ছিল। এই গভীর আলিঙ্গনে যেন পৃথিবীর সমস্ত কোলাহল আর মেইলস্টোমের আসন্ন বিভীষিকা মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। জাভিয়ান ওর মুখটা তানভীর ঘাড়ের কাছে গুজে দিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। এই স্পর্শটুকু যেন ওকে সামনের সব রক্তক্ষয়ী লড়াইয়ের নতুন রসদ জগালো। পুরো সুড়ঙ্গে তখন কেবল ওদের দুজনের দ্রুত নিঃশ্বাসের শব্দ। ভ্যালেরিয়া পাশে দাঁড়িয়ে ঘড়ির দিকে তাকালো। সময় দ্রুত ফুরিয়ে আসছে, কিন্তু এই বিচ্ছেদ পূর্ব মিলনের তীব্রতা এতটাই গভীর ছিল যে সে চাইলে ওদের আলাদা করার কঠোরতা দেখাতে পারল না। জাভিয়ান তানভীর কানের কাছে মুখ নিয়ে অত্যন্ত নিচু স্বরে বলল, ভয় পেও না জিনিয়া, আমি আছি তো, তোমাকে আমি কিছু হতে দেব না।
জাবেহান আলতো করে তানভীরকে কোল থেকে নিচে নামিয়ে রাখলো, কিন্তু পা মাটিতে পড়তেই তানভীর শার্টের কলারটা খামচে ধরলো। ওর কান্না ভেজা গলায় এখন একগুঁয়ে যে সে ধরা গলায় বলল, জাভিয়ান, আমি একা যেতে পারবো না, আমাকে সাথে রাখুন, আপনাকে ফেলে আমি কোথাও যাব না। জাভিয়ান এক মুহূর্তে স্থির হয়ে রইল, তারপর তানভীর গাল নিজের হাতের তালুতে আগলে নিল। ওর চোখের দৃষ্টিতে তখন মায়া আর শাসনের এক অদ্ভুত লড়াই চলছিল। জাভিয়ান শান্ত অথচ গম্ভীর গলায় বলল, জিনিয়া, তুমি তো আমার ছোট বাচ্চা নও, এই সময়ে তোমাকে একটু শক্ত হতে হবে, বোঝার চেষ্টা করো। ভ্যালেরিয়া তোমাকে যে পথ দিয়ে নিয়ে যাচ্ছে সেটা এখন একমাত্র নিরাপদ পথ। আমি কথা দিচ্ছি, আমি তোমার কাছে ফিরে আসব। তানভীর ফুঁপিয়ে উঠে বলল, কিন্তু যদি আপনার কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো? জাভেনের কণ্ঠস্বর এবার কিছুটা গম্ভীর হয়ে উঠল, তাতে এক অটুট দৃঢ়তা স্পষ্ট। সে বলল, শোনো, মানুষ তখনই হারে যখন সে ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে, আর তুমি হলে আমার সেই দুর্বলতা। যুদ্ধের ময়দানে যোদ্ধা যদি তার দুর্বলতাকে সাথে নিয়ে ঘোরে, তবে সে কি বাঁচবে? বলো, তুমি কি চাও আমি মেলস্টোমের কাছে হেরে যাই? আমি হারলে না পারবো তোমাকে বাঁচাতে, না পারবো নিজেকে রক্ষা করতে। তাই প্লিজ তানভি, লক্ষ্মী মেয়ের মতো ভ্যালেরিয়ার সাথে যাও, বি গুড। জ্যাভেনের এই অকাট্য যুক্তির সামনে তানভি নিস্তেজ হয়ে বলল, ওর চোখের জল মুছে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো। অস্ফুট স্বরে বলল, ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু নিজের খেয়াল রাখবেন। আপনার কিছু হলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কথাটা শেষ করেই তানভি হুট করে এক দুঃসাহসিক কাজ করে বসলো। সে জাভেনের একদম কাছে এসে ওর গালে আলতো করে ঠোঁট ছুঁয়ে এক গভীর আবেগী চুম্বন দিল। জাভিয়ান মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, ওর চোখের মনে স্থির। এই ছোট্ট ছোঁয়াটি যেন সামনের যুদ্ধের সমস্ত রক্তক্ষরণ সহ্য করার এক অলৌকিক শক্তি দিয়ে দিল ওকে। সুড়ঙ্গের দেওয়ালে হেলান দিয়ে ভ্যালেরিয়া তখন উল্টো দিক ঘুরে দাঁড়িয়েছে। এই দৃশ্যটি সহ্য করার ক্ষমতা ওর নেই। ওর বুকের ভেতরটা হাহাকার করে উঠছে, কলিজাটা যেন কেউ নির্মমভাবে ছিঁড়ে নিচ্ছে, কিন্তু ও জানে এটাই বাস্তবতা। জামিনের ভালোবাসা অন্য কেউ, আর ওকে থাকতে হবে কেবল এক বিশ্বস্ত ছায়া হয়ে। ভ্যালেরিয়া দাঁতে দাঁত চেপে নিজের আবেগ দমানোর চেষ্টা করলো, তারপর কর্কশ গলায় বলল, সময় শেষ জাভিয়ান, আমাদের এবার বেরোতে হবে। ভ্যালেরিয়া তানভি সুড়ঙ্গের ঘোর অন্ধকারের দিকে পা বাড়ালো। জাভিয়ান দীর্ঘক্ষণ সেদিকে তাকিয়ে রইল, যতক্ষণ না ওদের পায়ের আওয়াজ পুরোপুরি মিলিয়ে গেল। ধুলো আর বারুদের গন্ধে ভরা ওই গুমট সুড়ঙ্গে জাভিয়ান এখন একা। ও ধীরে ধীরে সুড়ঙ্গের বিশাল লোহার গেটটির হাতল ধরল। এই গেটটি বন্ধ করার অর্থ হলো তানভির সাথে ওর বর্তমানে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। গেটটি পুরনো, মরিচা ধরা, হাত দিতে এক ধরনের ধাতব শীতলতা ওর হাতের তালু দিয়ে শরীরে ছড়িয়ে পড়ল। জাভিয়ান একবার বুক ভরে শ্বাস নিয়ে সজোরে গেটটি টেনে আনলো। ক্যাচক্যাচে শব্দে ভারী লোহার পাল্লাটা নড়ে উঠল। জাভিয়ান সমস্ত শক্তি দিয়ে গেটটা আটকে দিয়ে বড় লেভারটা ঘুরিয়ে দিল। ধাতব ঘর্ষণের এক কান ফাটানো শব্দ সুড়ঙ্গের দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। লকটা পুরোপুরি লেগে যাওয়ার পর জাভিয়ান কপালে হাত দিয়ে গেটের গায়ে মাথা ঠেকালো। ওর চল শক্ত হয়ে আছে, ও জানে এই লোহার দেওয়ালের ওপাশে ওর প্রাণ পড়ে আছে, আর এই পাশে দাঁড়িয়ে আছে নিশ্চিত মৃত্যু অথবা এক রক্তাক্ত মহাযুদ্ধ। ও পকেট থেকে একটা ছোট ইলেকট্রিক ডিভাইস বের করে গেটের প্যানেলে সেট করে দিল, যাতে ওপাশ থেকে কেউ এটা আর সহজে খুলতে না পারে। জাভিয়ান সোজা হয়ে দাঁড়ালো। ওর দু চোখে এখন আর কোনো মায়া নেই, বরং সেখানে জমা হয়েছে কালবৈশাখীর মেঘ। ওর বেল্ট থেকে বন্দুকটা বের করে একবার চেক করে নিল, তারপর ধীর পায়ে সুড়ঙ্গের প্রবেশপথের দিকে এগিয়ে গেল। এখন আর পালানোর পথ নেই, এখন কেবল ধ্বংস করার পালা। সুড়ঙ্গের স্যাঁতসেঁতে অন্ধকারের ভেতরে খুব বেশি দূর এগোতে পারল না তানভি আর ভ্যালেরিয়া। হঠাৎ সামনের দিক থেকে ধেয়ে আসা কয়েকটা জোরালো টর্চের আলো ওদের চোখে মুখে পড়ল। ভ্যালেরিয়া মুহূর্তের মধ্যেই তানভিকে নিজের আড়ালে সরিয়ে নিল। ও বুঝতে পারল জাভেনের হিসেবে কোথাও একটা মস্ত বড় গলদ থেকে গেছে। মেইলস্টোম সুড়ঙ্গের গোপন ভেন্টগুলো আগে থেকে দখলে নিয়ে লোক ঢুকিয়ে রেখেছিল, যা জাভেনের নজরদারি এড়িয়ে গেছে। অন্ধকারপুরে 7-8 জন সশস্ত্র লোক বেরিয়ে এলো। ভ্যালেরিয়া দাঁতে দাঁত চেপে নিচু গলায় তানভিকে নির্দেশ দিল, তানভি, তুই উল্টো দিকে দৌড় দে, যেভাবে পারিস দুর্গে ফিরে যা, আমি এদের সামলাচ্ছি। তানভি ভাই সিটিয়ে কে অস্ফুট স্বরে বলল, কিন্তু আপা, আপনাকে একা রেখে আমি। তর্ক করিস না, পালা। ভ্যালেরিয়ার ধমক শেষ হতে না হতেই প্রথম লোকটা ওর উপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো এক অসম লড়াই। ভ্যালেরিয়া পেশাদার লড়াকুর মতো একের পর এক আঘাত প্রতিহত করছিল। ওর নিখুঁত পাঞ্চ আর লাথির চোটে একজন দেয়ালে ছিটকে পড়ল, কিন্তু লোকগুলোর সংখ্যায় অনেক বেশি। মেলস্টোমের কড়া নির্দেশ ছিল তানভীর গায়ে যেন আচরণ না লাগে, কিন্তু ভ্যালেরিয়াকে মেরে ফেললেও কোনো জবাবদিহি নেই, এই সুযোগটাই নিচ্ছিল ওরা।
লড়তে লড়তে ভ্যালেরিয়া যখন কিছুটা হাঁপিয়ে উঠেছে তখন একজন পেছন থেকে ওর পাঁজরে জোরালো এক লাথি মারলো। ভ্যালেরিয়া যন্ত্রণায় নুয়ে মেঝেতে পড়ে যেতেই বাকিরা ওর উপর ঝাঁপিয়ে পড়তে চাইলো। তানভি কিছুটা দূরে দাঁড়িয়ে কাঁপছিল, কিন্তু ভ্যালেরিয়াকে এভাবে মার খেতে দেখে ওর ভেতরের সুপ্ত ভীতিটা হঠাৎ তীব্র জেদে বদলে গেল। ও নিচ থেকে বড় একটা পাথর তুলে নিয়ে সর্বশক্তি দিয়ে ভ্যালেরিয়ার উপর ঝুঁকে থাকা লোকটার মাথায় আছাড় মারল। মাথা ফেটে রক্ত ঝরতে দেখে লোকটা গর্জে উঠে তানভীর দিকে ফিরল। বাকিরাও থমকে দাঁড়ালো। মেইলস্টোমের ভয়ে তারা তানভীকে স্পর্শ করতে পারছে না, কিন্তু ওদের লক্ষ্য ছিল ভ্যালেরিয়া। একজন আবার ভ্যালেরিয়ার দিকে বন্দুকের কুদো উঁচিয়ে এগোতেই তানভি কাঁপা কাঁপা হাতে ওর কাছে থাকা পিস্তলটা বের করে তাক করলো। ভ্যালেরিয়া অবাক হয়ে চেঁচিয়ে উঠল, তানভি কি করছিস তুই? তুই তো অস্ত্র চালাতে জানিস না। তানভি স্লাইড টেনে লোড করার চেষ্টা করতে করতে দাঁত চেপে বলল, আমি পারবো আপা, মার্কো ভাই আমাকে ট্রিগার টেপা শিখিয়েছিল একবার। লোকগুলো হো হো করে হেসে উঠল। তানভীর হাতের কাঁপুনি দেখে ওরা নিশ্চিত হলো এই স্রেফ ফাঁকা আওয়াজ। ওরা আবার ভ্যালেরিয়াকে মারতে উদ্যত হতেই তানভীর ভেতরটা জ্বলে উঠল। ও স্রেফ চোখ বন্ধ করলো। মার্কোর সেই পুরনো টিপস কানে বাজলো। লক্ষ্য স্থির না থাকলেও শুধু টিগার চেপে ধরে রাখবে। সুড়ঙ্গের নিস্তব্ধতা খান খান করে দিয়ে গর্জে উঠল পিস্তল। তানভীর দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে এলোপাথারি গুলি ছুটতে থাকলো। অন্ধকারের মাঝে আগুনের ঝলকানি আর আত্মচিৎকারে নরক নেমে এলো। কয়েক সেকেন্ড পর যখন সব চুপচাপ, তানভি চোখ খুলে দেখলো মেঝেতে মেইলস্টোমে লোকগুলো নিথর হয়ে পড়ে আছে। সুড়ঙ্গের সেই ভ্যাপসা গুমট বাতাসে তখন কেবল বারুদের কটু গন্ধ আর পোড়া গন্ধ আসছে। তানভি কয়েক মুহূর্ত পাথরের মতো দাঁড়িয়ে রইল। ওর সামনে নিথর হয়ে পড়ে থাকা দেহগুলো আর রক্তের কাছে স্রোত দেখে ওর পুরো শরীর রিডি করে উঠল। যে হাত দিয়ে ও কিছুক্ষণ আগে টিগার চেপেছিল সেই হাত দুটো এখন অনিয়ন্ত্রিতভাবে কাঁপছে। হঠাৎ হাতের পিস্তলটা ধাতব শব্দ করে মেঝেতে পড়ে গেল। তানভীর মনে হলো ওর চারপাশে দেওয়ালগুলো ওকে গিলে খেয়ে আসছে। ও আর নিজেকে সামলাতে পারল না। একরাশ আতঙ্ক আর কান্না নিয়ে ও মেঝেতে বসে থাকা অবস্থায় ভ্যালেরিয়ার বুকে আছড়ে পড়ল। ভ্যালেরিয়াকে শক্ত করে জাপটে ধরে তানভীর ডুকরে কেঁদে উঠল। ওর কান্নার কোনো শব্দ ছিল না, ছিল কেবল এক পৈশাসিক ভয়ের আর্তনাদ। সারা শরীর থরথর করে কাঁপছে, যেন হাড়ের ভেতর দিয়ে বরফ শীতল কোনো স্রোত বয়ে যাচ্ছে। ভ্যালেরিয়া নিজেও তখন যন্ত্রণায় কাতরাচ্ছিল, কিন্তু তানভীর এই অবস্থা দেখে সে নিজের কষ্ট ভুলে গেল। সে ওর রক্তাক্ত হাত দিয়েই তানভীকে আগলে নিল। তানভী ভ্যালেরিয়ার কাঁধে মুখ গুজে অস্ফুট স্বরে বলতে লাগলো, আপা, আমি ওদের মেরে ফেলেছি, আমি মানুষ মেরেছি। ওরা আর নড়ছে না কেন আপা? ভ্যালেরিয়া তানভীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ফিসফিস করে বলল, শান্ত হ তানভী, শান্ত হ। তুই না মারলে ওরা আমাদের মেরে ফেলতো, তুই আমাদের বাঁচিয়েছিস। কিন্তু তানভীর কানে কোনো কথা পৌঁছাচ্ছিল না। ওর চোখের সামনে কেবল বারুদের ঝলসে যাওয়া ওই মুখগুলো ভাসছে। যে মেয়েটা একটা পিঁপড়ে মারতেও দ্বিধাবোধ করত। পরিস্থিতির নিষ্ঠুরতা আজ তাকে এক খুনি বানিয়ে দিল। অন্ধকার সুড়ঙ্গে তানভীর সেই কান্নার প্রতিধ্বনি এক অসহ্য গাম্ভীর্যের সৃষ্টি করলো। ভ্যালেরিয়া যন্ত্রণায় কুঁচকে থাকা মুখটা কোনো মতে স্বাভাবিক করার চেষ্টা করলো। ও বুঝতে পারলো সুড়ঙ্গের মূল পথে থাকা মানেই আত্মঘাতী হওয়া। মেলস্টোমের আরও লোক যে কোনো সময় এখানে ঢুকে পড়বে। ও দেয়ালের গায়ে পুরোনো ভেন্টিলেটরের দিকে তাকিয়ে তানভীর কান্না থামানোর চেষ্টা করলো। ভ্যালেরিয়া ধরা গলায় বলল, তানভীর শান্ত হ, সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছে। আমাদের এই পথ বদলাতে হবে। আমি দেখছি ভেন্টিলেটরের ওপাশে কোনো রাস্তা আছে কি না। কথাটা শেষ করে ভ্যালেরিয়া নিজের শরীরের সমস্ত শক্তি এক করে দেয়াল বেয়ে উপরে উঠে গেল। ভ্যালেরিয়া অত্যন্ত ক্ষিপ্রতার সাথে দেয়ালের খাঁজগুলো আঁকড়ে ধরল। সুড়ঙ্গের এই পরিত্যক্ত অংশের ভেন্টিলেটরটি ছিল বেশ বড়, এবং এর লোহার গ্রিলগুলো ভূভাগের মরিচা ধরে খসে পড়েছিল। ওটা এখন কেবল একটা খোলা কংক্রিটের গর্তের মতো। ভ্যালেরিয়া এক ঝটকায় উপরে উঠে উঁকি দিয়ে দেখল ওপাশে একটা সরু ঢালু পথ জঙ্গলের দিকে চলে গেছে। ও নিচু স্বরে তানভীকে উদ্দেশ্য করে বলল, তানভী, এই ভেন্টিলেটর দিয়ে আমাদের পালাতে হবে। আমি আগে যাচ্ছি, তুই ঠিক আমার মতো করে উঠে আয়। ভ্যালেরিয়া বড় ওই ফাঁকা ভেন্টিলেটর দিয়ে শরীর গলিয়ে ওপাশে চলে গেল এবং ওপর থেকে লাফ দিয়ে নিচে নামলো। ওপাশে গিয়ে সে চিৎকার করে ডাকলো, তানভী, দেরি করিস না, চলে আয়। তানভী তখনও ঘোরের মধ্যে কাঁপতে থাকা শরীর আর চোখের জল মুছে সে দেওয়ালের উঁচু খাঁজগুলো ধরার চেষ্টা করলো, কিন্তু ওর শরীর এই ধকল নেওয়ার মতো অবস্থায় ছিল না। ও কোনো মতে অর্ধেকটা দেয়াল বেয়ে উঠলেও হঠাৎ ওর হাত পিচ্ছিল হয়ে গেল। পরের মুহূর্তে তানভী সজোরে নিচে পাথরের মেঝেতে পড়ে গেল। ওর মুখ আর হাতের এক পাশ সরাসরি দেওয়ালের তীক্ষ্ণ কোণ আর নিচের ধারালো পাথরের উপর আছড়ে পড়ল।
সুড়ঙ্গের নিস্তব্ধতা চিরে ওর আর্তচিৎকার প্রতিধ্বনিত হলো। তানভীর গাল আর হাতের কনুই ফেটে গলগল করে রক্ত বেরোতে শুরু করলো। যন্ত্রণায় ওর চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে এলো। দেওয়ালের ওপাশ থেকে ভ্যালেরিয়ার আর্তনাদ শুনে অস্থির হয়ে উঠল। সে বুঝতে পারল তানভীর গুরুতর চোট পেয়েছে। আরও ভারী বুটের আওয়াজ এখন একদম কাছে চলে এসেছে। কোনো মতে সময় নেই বুঝে তানভীর যন্ত্রণাকে দাঁতে চেপে ধরল। ও এবার আর কোনো সাহায্য না নিয়ে নিজের সবটুকু শক্তি দিয়ে ভেন্টিলেটরের খসখসে দেওয়ালটা আঁকড়ে ধরল। হাতে ছিলে যাওয়া চামড়া থেকে রক্ত চুইয়ে দেওয়ালটা পিচ্ছিল হয়ে যাচ্ছিল, কিন্তু জীবনের তাগিদে ও কোনো মতে শরীরটাকে টেনে ভেন্টিলেটরের সরু ফাঁক দিয়ে ওপাশে গলিয়ে দিল। দেয়ালের ওপাশে অন্ধকার জঙ্গলের গলিটাতে ভ্যালেরিয়া তখনও দাঁড়িয়ে। তানভীর যখন ভেন্টিলেটরের উপর দিয়ে নিচে নামার জন্য পা বাড়ালো, তখন দেখলো মেঝেটা বেশ নিচে। ওর রক্তাক্ত হাত দিয়ে শরীরের ভারসাম্য ধরে রাখা অসম্ভব। ভ্যালেরিয়া দ্রুত নিজেকে দেওয়ালের সাথে সেট করে নিয়ে বলল, তানভি আমার কাঁধে পা রাখ, লাফ দিতে যাস না, তাহলে পায়ের হাড় গুঁড়ো হয়ে যাবে। তানভি তখন ওপর থেকে ভ্যালেরিয়ার আহত চেহারার দিকে তাকিয়ে শিউরে উঠল। ও ধরা গলায় বলল, না আপা, আপনার সাথে আগে থেকেই অনেক চোট লেগেছে, আমি আপনার ওপর ভর দিতে পারবো না। ভ্যালেরিয়া এবার প্রায় চিৎকার করে উঠল, আবেগ দেখানোর জায়গা এটা না তানভি, আমি ফাইটার গার্ল, আমার হাত এত কাঁচা না। পা রাখ বলছি, না হলে ওরা এখনই আমাদের খুঁজে ফেলবে। বুটের শব্দ এখন ভেন্টিলেটরের ঠিক ওপাশেই। তানভীর দ্বিধা না করে অত্যন্ত সতর্কতার সাথে নিজের পা ভ্যালেরিয়ার মজবুত কাঁধের ওপর রাখলো। ভ্যালেরিয়া এক মুহূর্তের জন্য যন্ত্রণায় কুঁকড়ে গেলেও নিজেকে শক্ত করে ধরে রাখলো যাতে তানভীর পড়ে না যায়। ভ্যালেরিয়ার কাঁধের ভর নিয়ে তানভীর নিরাপদভাবে নিচে নেমে এলো। মাটিতে পা রাখতেই তানভীর দেখলো ভ্যালেরিয়ার ক্ষতস্থানগুলো দিয়ে নতুন করে রক্ত ঝরছে। ওপাশে মেলস্টোমের লোকগুলো ভেন্টিলেটরের ওপারে পৌঁছে গেছে বুঝতে পেরে ওরা আর এক মুহূর্ত নষ্ট করলো না। রক্তাক্ত শরীর আর ধুলোমাখা অবস্থায় ওরা অন্ধকারের নতুন এক গোলকধাঁধায় দৌড়াতে শুরু করলো। সুড়ঙ্গের গেটটি সিল করে জাভিয়ান যখন দুর্গের বাইরে বেরিয়ে এলো, দেখলো সেখানে এক নিথর নিস্তব্ধতা। মেইলস্টোম তার অস্ত্রধারী বাহিনী নিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে, আর ওর ঠিক পাশেই পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন ইসাবেলা। জাভিয়ানকে দেখা মাত্রই মেইলস্টোমের চোখে হিংস্রতা ফুটে উঠল। সে ওর পিস্তলটা জাভিয়ানের কপাল বরাবর তাক করল। মেইলস্টোম গর্জে উঠে বলল, জাভিয়ান, তুই ভেবেছিলি ওকে সরিয়ে নিতে পারবি? আজ এই দুর্গের সাথে তোকে আমি মাটিতে মিশিয়ে দেব। মেইলস্টোম যখন টিগারে চাপ দিতে যাবে, ঠিক তখনই ইসাবেলা তার ছেলের হাতের ওপর নিজের হাত রাখলেন। তার শান্ত কিন্তু অত্যন্ত ধীর স্পর্শে মেইলস্টোম থমকে গেল। ছেড়ে দাও ওকে, ইসাবেলার কণ্ঠস্বর পুরো হলে প্রতিধ্বনিত হলো। মেইলস্টোম অবিশ্বাসের চোখে তার দিকে তাকিয়ে বলল, মম, তুমি কি বলছো? ও আমার সব পরিকল্পনা নষ্ট করেছে। ও আমার শত্রু, মানে তোমারও শত্রু। ইসাবেলা স্থির চোখে তার ছেলের দিকে তাকালেন। তার চোখে তখন এক মাতৃত্বসুলভ শাসন আর গভীর বিষাদ। তিনি বললেন, শত্রু জাভিয়ান নয় মেইলস্টোম, শত্রু তোমার এই প্রতিহিংসা। ওই মেয়েটাকে কেড়ে নিয়ে তুমি কিছুই পাবে না। আমি তোমাকে এই রক্তক্ষয়ী পথে আর এগোতে দেব না। মেইলস্টোমের চোয়াল শক্ত হয়ে এলো। সে চিৎকার করে বলল, তুমি ওর পক্ষ নিচ্ছ? আমার মা হয়ে তুমি ওকে বাঁচাতে চাইছো? ইসাবেলা মেইলস্টোমের পিস্তল ধরা হাতটা ধীরে ধীরে নামিয়ে আনলেন। তিনি খুব নিচু স্বরে বললেন, আমি ওকে বাঁচাচ্ছি না, আমি তোমাকে বাঁচাতে চাইছি। তুমি আজ যাকে ধ্বংস করতে চাইছো, তা করতে গিয়ে তুমি নিজেকেই হারিয়ে ফেলবে। জাভিয়ানকে যেতে দাও, এটাই আমার আদেশ। মেইলস্টোম যন্ত্রণার আগে ফুঁসতে লাগলো। একদিকে ওর মায়ের আদেশ, অন্যদিকে জাভেনের প্রতি ওর দীর্ঘদিনের ঘৃণা। ইসাবেলা এবার জাভেনের দিকে তাকে ইশারায় ওকে চলে যেতে বললেন, কিন্তু মেইলস্টোমের বাহিনী তখন অস্ত্র উঁচিয়ে দাঁড়িয়ে। মেইলস্টোম তার মায়ের দিকে এক মুহূর্ত তাকালো, তারপর এক ঝটকায় তার হাত সরিয়ে নিয়ে জাভেনের দিকে ধেয়ে এলো। ওর গলায় তখন বুনো চিৎকার, মম, আজ তোমার আদেশ আমি মানতে পারছি না। মা আর ছেলের এই সংঘাতের মাঝখানে জাভেন নিজেকে এক কঠিন পরিস্থিতির সামনে আবিষ্কার করলো। সে জানে ইসাবেলা মেইলস্টোমকে থামানোর আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু মেইলস্টোম এখন নিয়ন্ত্রণের বাইরে। ঠিক সেই সময় দুর্গের পেছনের জঙ্গলের একটি গোপন ঢালু পথ দিয়ে ভ্যালেরিয়া প্রায় টেনে হিঁচড়ে তানবিকে নিয়ে বেরিয়ে এলো। তানবির সারা শরীর ধুলো আর রক্তে মাখামাখি। যন্ত্রণায় সে ঠিকমতো পা ফেলতে পারছে না। ভ্যালেরিয়া ওকে নিয়ে ঝোপের আড়ালে রাখা জ্যাভেনের সেই কালো রঙের বিশেষ গাড়িটার কাছে পৌঁছালো। জ্যাভেন আগে থেকেই জরুরি অবস্থার জন্য এই গাড়িটি এখানে মজুত রেখেছিল। ভ্যালেরিয়া দ্রুত গাড়ির পেছনের ডিকি বা মালামাল রাখার অংশটি খুলে ফেলল। সেখানে কিছু কম্বল আর জরুরি সরঞ্জাম রাখা ছিল। ভ্যালেরিয়া ফিসফিস করে বলল, তানভি, জলদি এর ভেতরে ঢুকে পড়, একদম নিচে শুয়ে থাকবি, কোনো শব্দ করবি না। তানভি কোনো মতে ভেতরে ঢুকে ভ্যালেরিয়ার হাতটা শক্ত করে চেপে ধরল। ওর চোখে তখন এক রাজ্যের ভয়। ও কাপা গলায় বলল, আপনি কোথায় যাচ্ছেন আপা? আমাকে একা রেখে যাবেন না। ভ্যালেরিয়া তানভির রক্তমাখা হাতটা নিজের হাত থেকে ছাড়িয়ে নিল।
ওর চোখে এখন যুদ্ধের উন্মাদনা। ও শান্ত কিন্তু অটল গলায় বলল, আমাকে যেতে হবে তানভি, জাভিয়ান ওখানে একা লড়ছে। তানভি ডুকরে কেঁদে উঠে বলল, প্লিজ আপা যাবেন না, আপনিও তো আহত। ভ্যালেরিয়া তানভীর কপালে একটা হাত রেখে আলতো করে ভরসা দিল, তারপর বলল, তুই এই গাড়িতে চুপচাপ শুয়ে থাক, এখানে তুই একদম নিরাপদ। জাভিয়ান কাজ শেষ করে নিজেই তোর কাছে আসবে, একদম নড়বি না। কথাটা শেষ করে ভ্যালেরিয়া গাড়ির পেছনের ডালাটা সাবধানে আটকে দিল। অন্ধকার ডিকির ভেতরে তানভি একা শুয়ে রইল, কেবল বাইরের বাতাসের শোষর শব্দ আর দূরে ফাটতে থাকা গুলির আওয়াজ ওর কানে আসছিল। ভ্যালেরিয়া একবার গাড়ির বডিতে হাত দিয়ে শেষবারের মতো পজিশন নিল, তারপর রিভলভারটা উঁচিয়ে ঝড়ো গতিতে আবার দুর্গের মূল ফটকের দিকে দৌড় দিল। দুর্গের বাইরে খোলা মাঠে জাভিয়ান স্থির হয়ে দাঁড়ালো, ওর দু চোখে আগুনের হলকা কিন্তু কণ্ঠে অমানবিক এক শীতলতা। মেলস্ট্রম যখন উন্মাদের মতো ওর দিকে এগোতে চাইল, জাভিয়ান সপাটে বলে উঠল, মেলস্ট্রম তুই একটা মস্ত বড় ভুল করছিস। তানবি এখন শুধুই কেউ নয়, ওই আমার বিবাহিত স্ত্রী। একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর তুই কোন সাহসে ওকে পাওয়ার স্বপ্ন দেখিস? এই পাগলামি বন্ধ কর। জাভিয়ানের এই সত্য উচ্চারণে পুরো মাঠে যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। মেলস্ট্রম থমকে দাঁড়ালো, ওর চল শক্ত হয়ে এলো আর ধূসর চোখের মণি সংকুচিত হলো। ও অট্টহাসিতে হাসতে চাইল, কিন্তু সেই হাসিতে কেবল হাহাকার আর ঘৃণা মিশেছিল। মেলস্টম ওর পিস্তলের কুদোটা শক্ত করে চেপে ধরে বলল, স্ত্রী? তোর সাথে ওর বিয়ে হয়েছে বলেও তোর হয়ে গেল? তুই ওকে পাওয়ার অনেক আগে থেকেই আমি ওকে দেখেছি। এটা আমার সাধারণ কোনো ভালোবাসা নয় জাভিয়ান, এটা আমার অবসেশন। ওর সাথে তোর বিয়ে হওয়ার আগেই আমি মনে মনে ওকে নিজের করে নিয়েছি। ও এক কদম এগিয়ে এসে দাঁত চেপে পুনরায় বলল, বিয়ে হয়েছে কি হয়নি তাতে আমার কিচ্ছু যায় আসে না। তানভি শুধু আমার ছিল আর আমারই থাকবে। তোর ওই বিবাহিত তকমা আমার জেদের কাছে নস্যি। আমি ওকে ভালোবেসে নয়, আমি ওকে জয় করতে চাই। ছেলের এই বিকৃত মানসিকতা দেখে ইসাবেলা শিউরে উঠলেন। তিনি আর্তনাদ করে উঠলেন, মেলস্ট্রম তুমি কি পাগল হয়ে গিয়েছো? ও অন্যের স্ত্রী, এটা তুমি কিভাবে বলতে পারছো? কিন্তু মেলস্ট্রম আজ কোনো বাধা মানার অবস্থায় নেই। সে তার মায়ের দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর দৃষ্টি হানল, তারপর জাভেনের দিকে ফিরে বলল, আজ আমাদের মধ্যে একজনই থাকবে জাভিয়ান। হয় তুই মরবি না হয় আমি, কিন্তু তানভীর ওপর থেকে আমার অধিকার আমি ছাড়ছি না। জাভিয়ান ওর কমফ্যাট শার্টের হাতাটা শেষবারের মতো গুটিয়ে নিল। ওর শান্ত থাকা ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেছে। ও অত্যন্ত ধীরস্থিরভাবে বলল, যে অধিকারের মূলে শুধু লালসার জেদ থাকে, সেই অধিকার আজ আমি তোর রক্ত দিয়ে মুছে দেব। জাভিয়ান আর মেলস্টমের মধ্যে শুরু হলো এক রক্তক্ষয়ী হাতাহাতি লড়াই। মেলস্টম উন্মাদের মতো জাভেনের উপর ঝাঁপিয়ে পড়ল, দুজনের শক্তিশালী ঘাত প্রতিঘাতে পুরো মাঠ কেঁপে উঠছে। মেলস্টম একবার জাভিয়ানকে দেওয়ালে চেপে ধরে ওর গলায় ছুরি বসাতে চাইল, কিন্তু জাভিয়ান নিপুণ দক্ষতায় সেটা এড়িয়ে গিয়ে মেলস্টমের পাঁজরে জোরালো এক পাঞ্চ বসালো। লড়াই যখন চরমে, ঠিক তখনই দুর্গের বাইরে থেকে ডজনখানেক পুলিশের গাড়ির সাইরেন আর হেলিকপ্টারের শব্দ ভেসে এলো। জাভিয়ানের ব্যাকআপ ফোর্স পুরো দুর্গ ঘিরে ফেলেছে। মেলস্টম হাঁপাতে হাঁপাতে পিছু হটে চিৎকার করে বলল, তুই ভেবেছিস পুলিশ থেকে আমাকে আটকাতে পারবি? আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। ঠিক সেই মুহূর্তে ইসাবেলা শান্ত পায়ে সামনে এগিয়ে এলেন, তার হাতে একটি এনক্রিপ্টেড হার্ড ড্রাইভ। তিনি মেলস্টমের চোখের দিকে তাকিয়ে অত্যন্ত ভারাক্রান্ত কিন্তু ধীরকণ্ঠে বললেন, প্রমাণ এখানে আছে মেলস্টম। তোমার সব অবৈধ কাজ, খুনের সংখ্যা আর গত 10 বছরের যাবতীয় অপরাধের নথিপত্র আমি নিজে পুলিশের হাতে তুলে দিয়েছি। মেলস্ট্রম স্তব্ধ হয়ে গেল। নিজের মায়ের এই চরম বিশ্বাসঘাতকতা ও মেনে নিতে পারল না। ও অস্ফুট স্বরে বলল, মম তুমি? ইসাবেলা চোখ মুছে অন্যদিকে তাকিয়ে বললেন, আমি তোমাকে থামাতে চেয়েছিলাম মেলস্ট্রম, কিন্তু তুমি শোনোনি। একজন সচেতন মা হিসেবে আমি চাই তোমার এই বিচার হোক। তোমার এই অন্ধমোহ তোমাকে পোষিয়ে পরিণত করেছে। মেইলস্টর্ম ভাবছে তার মা বেইমানি করেছে, কিন্তু ইসাবেলা মনে মনে জানেন এই সিদ্ধান্ত নেয়ার পেছনে তার কতটা রক্তক্ষরণ হয়েছে। ইসাবেলা জানতেন মেইলস্টর্ম যে পথে পা বাড়িয়েছে সেখান থেকে ফিরে আসার কোনো পথ নেই। তানভীর প্রতি ওর এই বিকৃত অবসেশন আর জাভেনের প্রতি অন্ধঘৃণা ওকে এতটাই পশুর স্তরে নামিয়ে নিয়ে গেছে যে আজ যদিও ধরা না পড়তো, তবে ও আরও শত শত প্রাণ কেড়ে নিত। ইসাবেলা বুঝতে পেরেছিলেন নিজের ছেলেকে রক্ষা করার একমাত্র উপায় হলো তাকে এই জাভিয়ানের থেকে সরিয়ে আইনের খাঁচায় বন্দি করা। মেলস্টর্ম বুঝতে পারল ওর পালানোর সব পথ বন্ধ। স্পেশাল ফোর্সের কমান্ডোরা দুর্গের মেইন গেটের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ল। জাভিয়ান নিজের শার্টের কলারটা ঠিক করে নিয়ে শান্তভাবে মেলস্টর্মের সামনে গিয়ে দাঁড়ালো। জাভিয়ান বলল, আমি একা আসিনি মেলস্টর্ম, আমি পুরো সিস্টেম নিয়ে এসেছি। আজ তোর ওই অন্ধ অবসেশনের সমাপ্তি এখানেই। মেলস্টর্মের হাতে হাত করা পরানো হলো। ও যখন পুলিশের জালে বন্দি হয়ে বেরিয়ে যাচ্ছে, তখন ওর দৃষ্টি একবার জাভিয়ানের ওপর পড়ল।
যেখানে ঘৃণা আর পরাজয়ের এক বীভৎস সংমিশ্রণ। ইসাবেলা দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইলেন, তার চোখের জল যেন আজ এক দীর্ঘ যন্ত্রণার অবসান ঘটালো। মেইলস্ট্রমের হাতে তখন হাতকড়া পরানো হচ্ছে, চারিদিকে জাভিয়ানের বাহিনী জয় জয়াকার। সবাই যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে, ঠিক তখনই কয়েকশো গজ দূরের একটা পরিত্যক্ত ওয়াচ টাওয়ারের চূড়ায় ঝিলিক দিয়ে উঠল একটি স্নাইপারের লেন্স। মেইলস্ট্রম অত্যন্ত ধূর্ত, গ্রেপ্তার হওয়ার ঠিক আগ মুহূর্তে সে চোখের ইশারায় তার সবথেকে বিশ্বস্ত স্নাইপারকে চূড়ান্ত সংকেত দিয়ে দিয়েছিল। জাভিয়ান তখন পিঠ ফিরিয়ে তার অফিসারদের সাথে কথা বলছে। স্নাইপারের সেই সাইলেন্সার লাগানো বন্দুকের নল থেকে যখন প্রথম গুলিটি বেরিয়ে এলো, তখনও কেউ কিছু টের পায়নি। কিন্তু ভ্যালেরিয়া, যার দৃষ্টি আজীবন জাভিয়ানের নিরাপত্তার ওপর নিবদ্ধ ছিল, সে হঠাৎ সে অতি ক্ষুদ্র আলোকচ্ছতা লক্ষ্য করল। জাভিয়ান, সরে দাঁড়াও! ভ্যালেরিয়ার আত্মচিৎকার পুরো প্রান্তরকে চমকে দিল। জাভিয়ান কিছু বুঝে ওঠার আগে ভ্যালেরিয়া ঝড়ের গতিতে সে ওর উপর ঝাঁপিয়ে পড়ল। পরপর 5টি গুলির শব্দ, সাঁই সাঁই করে বাতাস তীরে বুলেটগুলো এসে বিঁধল ভ্যালেরিয়ার পিঠে আর পাঁজরে। জাভিয়ানকে আগলে রাখতে গিয়ে সে নিজের শরীরটাকে ঢাল বানিয়ে দিল। জাভিয়ান ছিটকে মাটিতে পড়ার পর যখন নিজেকে সামনে নিল, ও দেখল ভ্যালেরিয়া ওর পায়ের কাছে নিথর হয়ে লুটিয়ে পড়েছে। ওর সাদা শার্টটা মুহূর্তেই রক্তের লাল বন্যায় ভিজে গেছে। ভ্যালেরিয়া! জাভিয়ান চিৎকার করে ওকে 2 হাতে জড়িয়ে ধরল। ভ্যালেরিয়ার ঠোঁটের কোণ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু ওর চোখে এক অদ্ভুত প্রশান্তি। ও অস্ফুট স্বরে প্রায় ফিসফিস করে বলল, জাভিয়ান, তুমি ঠিক আছো তো? তোমার গায়ে টোকা লাগেনি তো? জাভিয়ানের মতো শক্ত হৃদয়ের মানুষও তখন স্তব্ধ। ও ভ্যালেরিয়ার জখমগুলো হাত দিয়ে চেপে ধরার চেষ্টা করছিল, কিন্তু রক্ত থামছিল না। ওপাশে স্নাইপারকে পাল্টা গুলিতে জখম করলো স্পেশাল ফোর্স, আর মেইলস্টর্ম তখন পাগলের মতো হাসতে, নিজের শেষ চালটা সফল হতে দেখে। ভ্যালেরিয়া শেষবারের মতো জাভিয়ানের হাতটা একটু চেপে ধরল। ওর দৃষ্টি তখন ঘোলাটে হয়ে আসছে। সে ধুঁকতে ধুঁকতে বলল, তানভি, তানভি ওই গাড়িতে আছে। ওকে আগলে রেখো, আমার দায়িত্ব শেষ। জাভিয়ান অবিশ্বাসের চোখে ওর আহত দেহের দিকে তাকিয়ে রইল। ভ্যালেরিয়ার আহত দেহটা জাভিয়ানের বাহুবন্দী অবস্থায় রক্ত ভেসে যাচ্ছে। এই বীভৎস দৃশ্য দেখে ইসাবেলা উন্মতের মতো দৌড়ে আসলেন। তিনি 2 হাতে মেইলস্ট্রমের কলার চেপে ধরে আর্তনাদ করে উঠলেন, মেইলস্ট্রম, এ কি করলে তুমি? তুমি কি একবারও ভাবলে না ও তোমার বোন ছিল? নিজের মানুষের ওপর গুলি চালাতে তোমার হাত কাঁপলো না? মেইলস্ট্রমের চোখে তখন কোনো অনুশোচনা নেই, বরং সেখানে এক পৈশাসিক আনন্দ খেলা করছে। সে তার মায়ের হাতের বাঁধন এক ঝটকায় খুলে দিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, বোন? না মম, ও কোনো বোন নয়। ও ছিল আমার মহাশত্রু। আমার প্রতিটি কাজে বাধা দেওয়া আর আমার বিরুদ্ধে চরবৃত্তি করাই ছিল ওর কাজ। সে এক পা এগিয়ে সে জাভিনের কোলে পড়ে থাকা ভ্যালেরিয়ার দিকে ঘৃণা ভরে তাকিয়ে পুনরায় বলল, তাছাড়া ও আমার সাথে বেইমানি করেছে, আর তুমি তো ভালো করেই জানো মম, বেইমানের শাস্তি মেইলস্টর্ম কি দেয়। ও চেয়েছিল জাভিয়ানকে বাঁচাতে, আর অন্যকে বাঁচাতে গেলে নিজেকেই মরতে হয়। এটাই দুনিয়ার নিয়ম। মেইলস্টর্ম একটু থেমে ক্রুড় হাসল। মেয়েদের এত আবেগ ভালো নয়, ছেলেদের প্রতি এত অবসেসড হতে হয় না। ও জাভিয়ানের জন্য পাগল ছিল, তাই আজ ওর এই পরিণতি। আমার সাথে বেইমানির ফল পেয়েছে ও, এটাই ডিজার্ভ করে। জাভিয়ান এতক্ষণ পাথর হয়েছিল, কিন্তু মেইলস্টর্মের এই কথাগুলো ওর ভেতরের আগ্নেয়গিরিকে জ্বালিয়ে দিল। ও ভ্যালেরিয়ার দেহটা আলতো করে মাটিতে শুয়ে দিয়ে উঠে দাঁড়ালো। ওর চোখের মনি এখন টকটকে লাল। ইসাবেলা স্তম্ভিত হয়ে নিজের ছেলের দিকে তাকিয়ে রইলেন। তিনি আজ উপলব্ধি করলেন যে তিনি কোনো সন্তান নয়, বরং এক রক্তপিপাসু দানবকে জন্ম দিয়েছেন। মেইলস্টর্ম তখনও হাসছে, কিন্তু সেই হাসির স্থায়িত্ব খুব বেশিক্ষণ হলো না। জাভিয়ান কোনো কথা না বলে বাঘের মতো মেইলস্টর্মের উপর ঝাঁপিয়ে পড়ল। পুলিশের ঘেরাও থাকা সত্ত্বেও জাভিয়ানের এই আক্রমণের গতি এত তীব্র ছিল যে কেউ ওকে আটকানোর সুযোগই পেল না।